করে জ্ঞান জ্ঞান, কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত জিভে স্বাদ বুঝছে। জীবন সার্কাসে ট্রাপিজের খেলাতে, বিবি হাই সুখ নাই ইএমআই ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি, Care of comedy, 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 care of comedy. গুড ইভিনিং, নমস্কার। আমি সৌম নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় শো, যার নাম কেয়ার অফ কমেডি। এখানে 8 থেকে 80 যুদ্ধ হবে হাতে। এবার প্রত্যেকটা গ্রুপে শুরু হবে সেকেন্ড রাউন্ড। তাদেরকে এবার নাম্বার দেওয়া হবে। এবার শুরু হবে এলিমিনেশন। নাম্বার কারা দেবে? জাজেসরা দেবে। জাজেসদের ইন্ট্রোডিউস করা যাক। প্রথমেই রয়েছেন এমন একজন ব্যক্তি যার বিচার এই মঞ্চে হবে শিরোধার্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম অম্বরীশ ভট্টাচার্য। পরের বিচারক সবার ফেভারিট, যার অভিনয় দেখে আমরা সবাই মত্ত, প্লিজ ওয়েলকাম মিমি দত্ত। বাজিয়ে নে, আমি তাহলে বাড়ি যাই। আমরা এটা তুই বাজা, বোঝাও। শুনুন, আপনাদের বলি এবার আমাদের স্পেশাল জাজের কথা। সন্দীপ দা আমাদের কথা দিয়েছিলেন আজকে আমাদের সাথে থাকবেন। থাকবেন তো? আমাদের কথা রেখেছেন। সন্দীপ দার জন্য একটা জোরে হাততালি প্লিজ। প্রত্যেকজন পার্টিসিপেন্টকে নাম্বার দেয়া হবে তাদের পারফরমেন্সের শেষে। এই পুরো গোটা ব্যাপারটা মানে এখানে কি নিয়ম হবে সেটা না ঠিক আমি বুঝতে পারিনি। ভাই তোরা কেউ জানি কি হবে? গুরুর কাছেই যাই। গুরু প্লিজ একটু বুঝিয়ে দাও কিভাবে হবে ব্যাপারটা। যেহেতু আমরা সবে কম্পিটিশন শুরু করেছি, হ্যাঁ। তাই আমি আর মিমি ঠিক করেছি যে প্রত্যেককে আমরা হ্যাঁ। 3 বার করে পারফর্ম করার সুযোগ দেব। আচ্ছা, 3টে সুযোগ তারা পাবে। মানে 3টে রাউন্ডে প্রত্যেকটা গ্রুপ 3 বার পারফরমেন্সের সুযোগ পাবে। এবারে পারফরমেন্সের শেষে সব থেকে যারা কি লোয়েস্ট থাকবে সেরকম 6 জন চলে যাবে রেড জোন। তারা চলে যাবে রেড জোনে। হ্যাঁ, এই রেড জোনে যারা যাচ্ছে, যে 6 জন যাচ্ছে যাদের বলা হলো, সেই 6 জন 2 বার করে পারফর্ম করবে। তারপরে সেই 6 জনের মধ্যে যে 2 জনের স্কোর কম হবে, দুঃখের সাথে হলেও জানাতে হচ্ছে যে তারা আপাতত এখান থেকে বেরিয়ে যাবে, এলিমিনেটেড। ও ঠিক আছে, মানে এই টোটাল স্কোর কত হচ্ছে? আচ্ছা, আমি 50-এর মধ্যে নম্বর দেব। হ্যাঁ, অম্বরীশ দা 50-এর মধ্যে নাম্বার দেবে, তাহলে টোটাল হলো 100। মানে সব মিলিয়ে 300, বুঝলি? 300-র মধ্যে কে কত পাচ্ছে সেটাই আমাদের দেখা। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন? ঠিক আছে, সন্দীপ দা তোমাকে এইসব নিয়ে কিছু ভাবতে হবে না। না, করবে। আমি অঙ্কে খুব কাঁচা, ওই জন্য বায়োসায়েন্স নিয়েছিলাম। ফিল করো, বাইক নাও, পুরো ব্যাপারটা ঠিক আছে। এইবার তাহলে আমরা চলে যাব মূল পর্বে। এই সব কিছু শুরু হয়ে যাওয়ার আগে একটু ওয়ার্ম আপ করার জন্য আসছেন অনুপম দাস। তো আমি একজন মিমিক্রি আর্টিস্ট। আমাকে রাস্তায় যখন কেউ দেখে চিনতে পারে, অদ্ভুত অদ্ভুত রিকোয়েস্ট নিয়ে আসে। একজন এসে বলছে, দাদা দাদা আমি তোমাকে চিনতে পেরেছি দাদা, বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান। তুমি ভালো মিমিক্রি করো তো, মিমিক্রি করো তো, তুমি ওই ওই নায়কটা মিমিক্রি করো তো। আমি করলাম, मैं निशा से प्यार करता हूँ, मैं क्यों नहीं उसे प्यार कर सकता, क्यों नहीं शादी हो सकती है, क्योंकि मैं पागल हूँ। लोग मुझे पागल समझते हैं, लेकिन मैं पागल नहीं हूँ, मुझे सब दिखता है, मैं देख भी सकता हूँ, समझा भी सकता हूँ। বাবা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি আরেকটা করো, আরেকটা করো। ঠিক আছে, ওকে করলাম। ए सुनील, अरे एक मरे हो क्या मर गया, अरे मैं तो वैसे ही मर चुका हूँ किरण के प्यार में, तुम तो अच्छा आदमी हो, अरे मैं तो बुरा इंसान हूँ ना, आई लव यू किरण। দাদা এটা ঠিক আছে, কিন্তু গান নিয়ে কিছু একটা করো আর আলাদা কিছু একটা করো। ঠিক আছে। आज मेरा आवाज थोड़ा सा बैठा हुआ है, फिर भी मैं गाऊंगी। सुन साहिबा सुन,
प्यार के तुम দারুণ দারুণ দাদা, দারুণ দারুণ। কিং দাদা, তুমি একটা কাজ করো না, একটা রিকোয়েস্ট। কি তুমি আমারটা করতে পারবে? আমি তোরটা কী করে করতে পারবো? তুমি আমারটা করলে কিন্তু পাশে ওর ওয়াইফ দাঁড়িয়ে আছে। হ্যাঁ। ওয়াইফ বলছে একটু আমারটা করো, একবার আহা। একটু। কি বলছে? বাই দ্য টাইম পাশে ম্যানেজার দাঁড়িয়ে ছিল, বলছে অনুপম প্লিজ ব্রেক ওভার। আমি ফ্লোতে মিমিক্রি করে যাচ্ছি, ভুলে গেছি। তো আমাকে বলছে নেই, উপর চলো। এবারে একটা অদ্ভুত সিনারিও, ওই লোকটা জানেই না যে আমি মিমিক্রি করতে পারি। সে আমার পাওয়ার পয়েন্ট দেখে অভ্যস্ত, ডেটা অ্যানালিসিস দেখে অভ্যস্ত। তো যাচ্ছে একটা উইয়ার্ড একটা সাইলেন্স। আমার ভয় লাগছে কি বলবে। 6 ফুট 3 ইঞ্চি হাইটের লোক, লিফটের মধ্যে সাইলেন্স, ঘাড়ের সামনে এসে এরমভাবে আমাকে বলছে হিন্দি ফিল্মের ভিলেনদের মতন, হ্যাঁ। मेरा भी मिमिक्री करते हो क्या अनुपम? सर आपका कैसे करें सर? कर सकते हो तुम। সেদিনকে আমি বুঝতে পারলাম যে ইরেসপেক্টিভ অফ ক্লাস, চুলকানি সবার মধ্যে থাকে নিজের ভয়েস শোনার। চুলকানি থেকে মনে পড়লো, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমি জানি না এই কালচারটা শুধু ইন্ডিয়াতে আছে নাকি বাইরেও আছে। যখন একটা বাচ্চা জন্ম নেয়, সবাই দায়িত্ব নিয়ে নেয় যে বাচ্চাটা কার মতন রিজেম্বল করছে দেখার জন্য। এই বাচ্চাটার চোখটা একটু মায়ের মতন, ঠোঁটটা বাবার মতন, চুলটা দাদুর মতন, আর নাকটা পাশের বাড়ির কাকু। বাচ্চা যখন সদ্য জন্ম নেয় একটা আটার দলার মতন থাকে, কুচকে মুচকে এরমভাবে পড়ে থাকে। এরকম অবস্থা থাকে, একটা বাচ্চার এলিয়ানের মতন দেখতে লাগে। আর ওকে সবাই বলে এর মতন দেখতে, ওর মতন। কেন ভাই, ঢপ কিসের এত ঢপ? ঢপ থেকে মনে পড়লো, সোশ্যাল মিডিয়াতে মানুষ দিন রাত ঢপ মেরে যাচ্ছে অকারণে। যদি কোনো বন্ধু বান্ধব তার বাবা মার ছবি যদি পোস্ট করে, সবার মধ্যে একটা ভদ্রতা, একটা রেসপেক্ট জেগে ওঠে যে সেদিনকে ওদেরকে আমি একদম ভালো ফিল করাবো। কাকু তোমাকে নাইস, সুন্দর, দারুণ। আবার একজন টুকটুক করে তার ছেলেকে ট্যাগ করে বলবে তোর বাবা কিন্তু তোর থেকে অনেক বেশি হ্যান্ডসাম ওয়ার্ডটা লুকিয়ে চলে গেছে অন্য কোনো মঙ্গল গ্রহ হতে বলে। আমি ডিকশনারিতে থাকতে চাই না। যেই ছেলেগুলো সুন্দর সুন্দর নায়ক নায়িকাকে ট্রোল করে একটু লুকস এদিক ওদিক থাকার জন্য, সে কাকুকে বলছে হ্যান্ডসাম। প্রবলেমটা কাকুকে বলছে হ্যান্ডসাম, সেটা না, কাকু এরমভাবে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে, চোখ একদিকে, বডি একদিকে, পোজই করতে জানে না। আমি ওখানে লিখলাম কাকু তোমাকে বাজে দেখতে লাগছে, কিন্তু কাকিমাকে ভালো দেখতে লাগছে। কারণ মেয়েরা পোজ করতে জানে, ছেলেরা পোজ করতে জানে না। ছেলেদের কিন্তু কেউ শেখায়নি, তারা পারেও না, কিন্তু মেয়েদের শেখায়নি, বাট তারা কিন্তু জানে এরকম ভাবে একটু এরকম করে, শাড়িটা এরকম করে, দে নো হাউ টু পোজ। এবারে পোজ থেকে আমি একটা জিনিস বলবো যে সোশ্যাল মিডিয়াতে আরও অনেক আমি জিনিস দেখেছি যেগুলোর মানে কোনো মানে মতলব নেই। ফর এক্সাম্পল, ছেলে মেয়েদের মধ্যে যে ডিফারেন্সটা আছে আপনি দেখবেন, ছেলেদের কিন্তু খুব একটা রেসপেক্ট ছেলেটা মার্কেটে পায় না, কিন্তু মেয়েরা পায়। কেন বলে যে প্লিজ রেসপেক্ট উইমেন, দ্যার ইজ এ লজিক টু ইট, লজিক অ্যাটাচ টু ইট। তার রিজন আমি একটা ছোট্ট নোক দিয়ে দেবো, আছে হাজার রিজন, আমি বলবো না, নোক দিয়ে আমি একটা দেবো, ঠিক আছে? মেয়েদের নোকের ওপরে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে, নেল পলিশ, রিমুভার, নেল আর্ট, নেল পেন্ট, এই সেই হ্যান ত্যান, কোটি টাকার ইন্ডাস্ট্রি রয়েছে। আমাদের মতন আপনাদের মতন মানুষ খেয়ে দিয়ে বাঁচছে, এমপ্লয়মেন্ট জেনারেট করছে। ছেলেদের নোকের মধ্যে কি আছে? ঘামের ময়লা, পরের দিনের ডিনারের মধ্যে কি খেয়েছিল তার একটা ছোট্ট মেনুর ব্লু প্রিন্ট। তাহলে কোথা থেকে ছেলেরা রেসপেক্ট পাবে? ওই কারণে মেয়েদের জন্য গান তৈরি হয়, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। ছেলেদের জন্য কি গান তৈরি হয়? বাপ বাড়ানা ভাইয়া সবসে বড়া রূপ, টাকার সাথে কম্পেয়ার করছে, যেটা সব থেকে বাইরে। That's it guys, thank you for the opportunity, thank you. On that note, you nailed it. Thank you. অমৃতা, খুব ভালো অনুপম, থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, খুব ভালো লাগলো। Thank you. মিমি, থ্যাংক ইউ এত সুন্দর আমাদেরকে হাসানোর জন্য, খুবই মজা পেয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। মিমিক্রিগুলো ফ্যাবুলাস ভাই। থ্যাংক ইউ সো মাচ অনুপম। কে এগোবে, কে পেছোবে, কে ছিটকে যাবে সেটা সময়ই বলবে। তার আগে ডেকে নেবো আজকের পর্বের প্রথম পার্টিসিপেন্ট, ঝাড়গ্রাম থেকে দেবাশিস দণ্ড। বাবা
নমস্কার নমস্কার, খুঁড়ে খুঁড়ে দণ্ডবোধ। আমি হলাম সেই বেতো বাঙালি, দু পা হাঁটতে না হাঁটতেই অটো খুঁজি, তারপর বাড়িতে এসে জীবনানন্দ আওড়াই। 1000 বছর ধরে আমি পথ হাঁটিয়াছি। আমি কাউকে হাসাই না, কেউ হাসতে ভুলে গেলে জাস্ট মনে করিয়ে দিই। লোকে বাড়ি করে আর মজার মজার নাম দেয়, লাখ টাকার বাড়ি, কোটি টাকার বাড়ি, তার নাম দিল দয়াল কুটির। আর টিনের চাল, তার নাম দিল ডায়মন্ড প্যালেস। টকাইদার দাদা টকাইদা, সে বাড়ি করেছে, মাতৃভক্ত ছেলে, বাড়ির নাম দিয়েছে মায়ের আঁচল। পাশে বাড়ি করেছে পকাইদা, সে আবার পিতৃভক্ত, বাড়ির নাম দিয়েছে বাপের লুঙ্গি। দুঃখটা কোথায় জানেন? ঝড়ে পকাইদার বাড়ি উল্টে গেল, কাউকে বলতে পারলো না, লজ্জা। নেপুদা পাবলিক টয়লেটে ঢুকে ফোন করছে, ফোনে বেজে উঠল, আপনি যে নম্বরটিতে ফোন করছেন সেই নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। আবার করলো, আপনি যে নম্বরটিতে ফোন করছেন সেই নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন। নেপুদা কি খচে গেল, বলল, আরে ম্যাডাম আপনি চুপ করুন তো, বৈধ হলে কি টয়লেটে ঢুকে ফোন করতাম? পকাইদা দেখি একদিন আপন মনে কি সব লিখছে। আমি বললাম, কি লিখছো দাদা? ভাবছি এবার সন্ন্যাস নিয়ে নেবো, বুঝলি, তাই ওই মানুষের জীবনচর্যা নিয়ে একটু বাণী টানিগুলো একটু রেডি করছি। ও তাহলে আমাকে এক পিস শোনাও না। এই দেখ, এই মানুষের জীবন আর টিকটিকির জীবন, বুঝলি, একেবারে উল্টো। ও সেটা কিরকম? এই দেখ, টিকটিকি নর্মালি দেওয়ালে থাকে, মরে গেলে মাটিতে, আর মানুষ নর্মালি মাটিতে থাকে, মরে গেলে আমি কাউকে হাসাই না, কেউ হাসতে ভুলে গেলে জাস্ট মনে করিয়ে দিই। আমি ইংরেজি বলি না, ইংরেজি পড়ি না, ইংরেজি শুনি না, আমি বাংলা বলি, বাংলা পড়ি, বাংলা শুনি। কারণ ইংরেজিতে আমি অসম্ভব দুর্বল, বাংলায় আমার অসম্ভব দুর্বলতা। নকাইদা যা কেনে, দুটো কেনে, শার্ট কিনলো, দুটো কিনলো, দুটো কেন? একটা বাড়িতে রাফ ইউজের জন্য, আরেকটা বাইরে কোথাও গেলে টেলে। চশমা কিনলো, দুটো কিনলো, দুটো কেন? একটা বাড়িতে রাফ ইউজের জন্য, আরেকটা বাইরে কোথাও গেলে টেলে। শুনেছি দুটো বিয়েও করেছে। সব সম্পর্কের নাম হয় না, কবি মাত্রই কয়। সব সম্পর্কের নাম হয় না, কবি মাত্রই কয়। এইটাই তো, কোনো কোনো সম্পর্কের বদনামও হয়। সন্দীপদা, আপনার এন্ট্রিটা বেশ একটা জাগিয়েছিল যে একটা কিছু হচ্ছে আর কি, বাট দ্য থিং ইজ কি আপনি ওটা ক্যারি করতে পারলেন না, বুঝতে পেরেছেন? জোকসগুলো আপনি সিলেক্ট করেছেন, সেগুলো না খুব আপ টু দ্য মার্ক আমার মনে হয়নি, নট ইভেন এনি পাঞ্চ।
শুরুর যখন আপনি ঢুকলেন তখন মনে হচ্ছিল যে একটা দারুণ কিছু হবে। আমি বলবো যে প্রথমটা আর শেষটা এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা দিয়ে আপনি শুরু করছেন আর যেটা দিয়ে শেষ হচ্ছে। তো এই দুটোর উপর আরেকটু ফোকাস করবেন। আর মাঝখানে হয় কখনো কখনো হয়তো একটু ড্রপ হচ্ছে, কখনো কখনো উঠছে, কিন্তু তাও সেটা মনে থেকে যায় যদি লাস্টে এমন একটা কিছু হলো বা শুরুতে এমন একটা কিছু হলো যেটা আর কি খুব কনসিস্টেন্সি একটু মেনটেন করা। এখন যে রাউন্ডে এসছি এখানে আমাদের মার্কিংয়ের ব্যাপার আছে, নাম্বার দেওয়ার ব্যাপার আছে, তো এখানে খুব হাড্ডাহাড্ডি একটা ব্যাপার। তো আমাদের এবার এইটাতে ফোকাস করতে হবে যে সবাই যেন একজন আরেকজনকে ছাপিয়ে যেতে পারে। আমরা দেখে নেবো দেবাশিস দা মিমিকে কতটা হাসাতে পেরেছে 50-এ স্কোর। আমি 50-তে দিয়েছি 45। ক্লোজ ক্লোজ। পড়াশোনা তো আমি এই নম্বর কোনো 30 পেলেই পড়তে যেতাম। অম্বরীশ দা, আমার খুব ভালো লেগেছে আজকে আপনার পারফরমেন্স, কারণ আমি আপনার মধ্যে বিরাট ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম। আপনার আগের পারফরমেন্সের তুলনায় এই পারফরমেন্স অনেক ভালো, আপনি অনেক কনফিডেন্ট এবং আপনি স্বভাবগতভাবে একজন রসিক মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি, প্রথম দিনই পেরেছি। কিন্তু অত্যাধিক টেনশনের ফলে আপনার সেই ভেতরের যে রসিক জন সে বেরিয়ে আসছিল না। আজকে সে 50% বেরিয়েছে। আমি চাইছি আপনি বাকি 50% বার করে আনুন। হ্যাঁ, আপনাকে আমি 45 দিয়েছি 50। দেবাশিস দা পেলেন 100-র মধ্যে 90। এরা জোরে হাততালি। Year of comedy. আপনারা দেখছেন সাম্প্রতিককালের বাংলার একমাত্র স্ট্যান্ড আপ কমেডি শো, যার নাম কেয়ার অফ কমেডি। এখানে 8 থেকে 80 যুক্ত হবে 80। ঠিক আছে, 80-র কথা যখন হলো তখন ওই 80-র কাছাকাছি একজনকে ডাকা যাক। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্ট হালতু থেকে ধরদা। নমস্কার নমস্কার স্যার। নমস্কার 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 অ্যান্ড নমস্কার। আমি ধরবা ইয়ং ম্যান বসে বসে কিছু একটা ভাবছে। হঠাৎ এক বন্ধু এসে বলে, যখনই তোকে দেখি তখনই দেখি কিছু না কিছু ভাবছিস, এত কি ভাবিস বলতো? কি আর বলবো, জীবনে অনেক স্বাদ ছিল, একটাও পূরণ হলো না। যেমন ভেবেছিলাম বাড়িতে একটা জার্সি গরু থাকবে, একটা সুন্দরী বউ থাকবে, একটা রূপোর জামবাটি থাকবে। বউ সন্ধ্যেবেলায় জার্সি গরুর দুধটা উষ্ণ গরম করে জামবাটিতে ঢেলে ওতে চিনি দিয়ে আমার কাছে নিয়ে আসবে। আমি বাটিটা নিয়ে আঙুল দিয়ে চিনিটাকে মিশিয়ে মুখে দিয়ে আহ বলে একটা আওয়াজ করব। তো কি হয়েছে তোর, অসুবিধা কি, এখন কি আছে তোর কাছে? এখন আমার কাছে শুধু আঙুলটাই আছে। দুটো গাধা রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তা ক্রস করার সময় জেব্রা ক্রসিংয়ে এসে একটা গাধা থেমে যায়। পেছনের গাধা বলে, কি হলো, থামলি কেন, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। সে দাঁড়া দাঁড়া, চারিদিকটা ভালো করে দেখে নেই। এই তাড়াহুড়ো করতে গিয়ে জেব্রাটার কি অবস্থা হয়েছে দেখেছিস? শ্বশুরমশাই জামাইকে ফোন করেছে, বাবা পরশু রোববার দিন তুমি ফ্রি আছো? বলে, কেন বাবা? বলছে, আমাদের বাড়িতে একটু এসো না। বলছি, খুব জরুরি দরকার? বলছি, না, তোমার শালার জন্য মেয়ে দেখতে যাও, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাবো। বাবা আমাকে ছাড়ুন, আপনারাই যান। ওই সে কি বলছো, তুমি জামাইবাবু, তোমার একমাত্র শালা, আর এইসব ব্যাপারে তো জামাইবাবুরাই বেশি আগ্রহ দেখায়। না বাবা আপনারা যান, আমার অসুবিধা আছে। বলি, কী অসুবিধে? ওই যান না, আপনারা যান, আমি নিজেরটাই ঠিক মতো সিলেক্ট করতে পারিনি, আর শালারটা কী করে সিলেক্ট। বাজারে গিয়েছিলাম, 500 গ্রাম ঝিঙে কিনে নিয়ে এসেছি। ঝিঙে পোস্ত আমার খুব ফেভারিট। ওকে। বউ ঝিঙে পোস্ত রান্না করেছে, রান্না করে থালায় গরম ভাত, পাশে ঝিঙা পোস্ত নিয়ে এসে আমাকে দিয়েছে। আমি এই দিকে টাক করে একটু ঝিঙে পোস্ত নিয়ে, আহ দারুণ, এই না হলে ঝিঙে পোস্ত ফাটাফাটি। আগে যদি জানতাম আরও কেজি 1.5 ঝিঙে নিয়ে আসতাম।
বউ বলে তুমি আর একটু ঝিঙে পোস্ত নেবে? আমি না না, আরে আমি বলছিলাম যে আরো কেজি দেড়েক ঝিঙে আনলে লবণটা ঠিক হতো। প্রচন্ড গরম, প্রচন্ড। তারপর লোডশেডিং। হাজব্যান্ড ওয়াইফ ঘুমোতে যাবে, কি বলে দেখো এই লোডশেডিং, এই গরম, জানলা দরজা আজকে আর লাগিয়ে দরকার নেই, কি আছে ঘরে, থাক, খোলাই থাক। শোয়ার পরে কিছুক্ষণ পরে ওয়াইফ ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ড কিন্তু জেগে আছে। হঠাৎ দেখে খোলা দরজা দিয়ে যে কেউ একজন গুটি গুটি পায়ে এগিয়ে আসে। বেশ মজার ব্যাপার তো, দেখি কি হয়। ঘুমের ভান করে পড়ে আছে লোকটি, আস্তে 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 গুটি গুটি পায়ে ঘরে ঢুকে এখানে ওখানে খুঁজে একটা চালের ড্রাম পেয়েছে। গামছাটা বিছিয়ে চালের ড্রাম আনতে গেছে, ভদ্রলোক টুক করে গামছাটা তুলে ফেলে। চোর তো সেই চালের ড্রাম এনে চাল ফেলে এরপরে গামছা ধরতে পারে না, এদিকে খুঁজে ওদিকে খুঁজে, এর মধ্যে বউয়ের ঘুম ভেঙে গেছে। বউ দেখো তো একটা শব্দ হচ্ছে, কিসে, কোনো চোর টোর এসছে নাকি? জানি ব্যাপারটা, বলে কোনো চোর টোর আসেনি, ঘুমাও। চোর বলছে আসেনি মানে নিশ্চয়ই এসেছে, তা নাহলে আমার গামছাটা কে নিল। ভদ্রলোক বেড়াল ভালোবাসে না, বিড়াল, কিন্তু ভদ্রমহিলা বেড়ালের খুব ভক্ত। এই নিয়ে দুজনের মধ্যে খুব খাটামুটি হয়ে যায়। একদিন বউ বাড়িতে নেই, সুযোগ বুঝে ভদ্রলোক বেড়ালটাকে একটা ব্যাগে ভরে নিয়ে গিয়ে বাস স্ট্যান্ডের ওখানে ছেড়ে দিয়েছে। ঘরে ঢুকে দেখে বেড়াল সোফার উপরে বসে মিট 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 করছে। ব্যাপার, আমার আগে বিড়াল চলে এলো। এরপরে সুযোগ বুঝে আরেক দিন এই চান্স নিয়ে নিয়েছে। সেদিনও বউ বাড়িতে নেই, বিড়ালকে ব্যাগে ভরে বাস স্ট্যান্ড পেরিয়ে নদীর পাড়ে গিয়ে বিড়ালকে ছেড়ে দিয়ে চলে এসেছে। বাড়ি ফিরে দেখে বিড়াল ঘরময় ম্যাও 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 করে ঘুরে বেড়াচ্ছে। তারপরে কিছুদিন পর আরেকদিন সুযোগ পেয়ে, কোনো চান্স নেয়নি, বিড়ালকে ব্যাগে ভরেছে, বাস স্ট্যান্ড পেরিয়েছে, নদী পেরিয়েছে, গিয়ে একটা জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলে গিয়ে বিড়ালকে ছেড়ে দিয়েছে। আর মনে মনে ভাবছে এবার বোঝ মজাটা। এইবারে কি হয়েছে, অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও ভদ্রলোক জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না। এদিকে যায়, ওদিকে যায়, সেদিকে যায়। অনেক চেষ্টার পর বউকে ফোন করেছে, বলছে শোনো বিড়ালটা কোথায়? বলছে বিড়াল তো আমার কোলে। বলছে ওকে ফোনটা দাও তো, ও কোন রাস্তা দিয়ে বেরোলো আমি এখনো বুঝতে পারছি না, আমি তো বেরোতেই পারছি না। বউ বাপের বাড়ি গেছে। হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে ওখান থেকে ফোন করেছে, হ্যালো হ্যালো। হাজব্যান্ড ফোন ধরেছে, বলো। বলছি তুমি কোথায়? বলছি আমি বাড়িতে। সত্যি করে বলো তুমি কোথায়? বলছি আমি বাড়িতেই। বলছি ঠিক আছে, রান্নাঘরে যাও, মিক্সচার গ্রাইন্ডারটা অন করো, আমি শব্দ শুনতে চাই। গিয়েছে, মিক্সচার গ্রাইন্ডার অন করেছে, শব্দ শুনেছে, ঠিক আছে। এরপর থেকে সকাল দুপুর সন্ধে বিকেল যখনই ফোন করে বলে মিক্সচার গ্রাইন্ডারটা অন করো, শব্দ শুনে বউ স্যাটিসফাইড। এইভাবে কিছুদিন যাওয়ার পর বউ কাউকে কিছু না বলে চলে এসছে। এসে দেখে হাজব্যান্ড নাই। ছেলে মেয়েদেরকে বলছে তোর বাবা কোথায়? বলছে বাবা তো সেই কখন সকালবেলায় বেরিয়ে গেছে, সে রাত্রিবেলায় ফিরবে। মানে বলছে বাবা রোজ সকালে উঠে রান্না করে আমাদেরকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে মিক্সচার গ্রাইন্ডারটা ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে যায়, সে রাত্রিবেলায় ফেরে। একজন লোক চায়ের দোকানে গিয়ে বলে বিশুদা জম্পেস করে একটা চা বানাও, ততক্ষণে আমি এই হিসেবটা করে ফেলি। বলে চক দিয়ে টেবিলের উপরে কিছু একটা প্লাস মাইনাস করে গুণ ভাগ করতে করতে করে বলছে মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। বিশুদা বলে কি মিলে গেছে? বলছে বউ জিম জয়েন করেছে, সপ্তাহে 3 কেজি করে ওয়েট কমাচ্ছে। আমি হিসেব করে দেখলাম আর 14 সপ্তাহ বউ ভ্যানিশ। হ্যাটস অফ ধরদা, মানে খুব ভালো লাগলো, খুবই ভালো, খুব হেসেছি। আপনার প্রথম জোকসটাতে যে সাসপেন্সটা ক্রিয়েট করেছিলেন না, ওটা অনবদ্য। আপনার মানে কি বলবো, অডিয়েন্সকে
ধরে রাখার ক্ষমতাটা আপনার মধ্যে আছে, আপনার মধ্যে ভালো অ্যাক্টিং কোয়ালিটি আছে, যেটার জন্য আপনি ধরে রাখতে পারেন। খুব ভালো দাদা, খুব এনজয় করেছি। ধরদা আপনাকে আমার খুবই ভালো লাগে। মাইকেল জ্যাকসন। এটাই বলছি, সব থেকে ইয়াং লাগে এই জন্য আপনাকে, যে আপনার মধ্যে যে স্পিরিটটা আছে। তাহলে 50-এ ধরদা পেলেন 44 44। 54। ও গ্রেট। অম্বরীশ স্যার, আপনার তো অভিনয় খুবই ভালো, কন্টেন্টও খুব ভালো, কিন্তু আপনাকে একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে আপনি রেসে নেমেছেন কিন্তু 8 থেকে 80-র সাথে। ফলে আপনাকে কিন্তু এখন আর বয়সের দোহাই দিয়ে ক্ষমা করা যাবে না, কারণ নম্বর দেওয়া শুরু হয়ে গেছে। তাই আপনাকে একটু এনার্জি বাড়াতেই হবে। ফলে আপনার প্লাস পয়েন্ট অনেকগুলো আছে, আর একটু এনার্জি আর প্রেজেন্সটাকে বাড়িয়ে ফেলুন, তাহলে আপনি ওদের সাথে একবারে সেয়ানে কোলাকুলি করতে পারবেন বলে আমার বিশ্বাস। মনে রাখবো, এনার্জিটা বাড়াতে হবে। অবশ্যই মনে রাখবো। এনার্জি বাড়ানো যাবে তো ধরদা? অবশ্যই পারবো তো? হ্যাঁ। অম্বরীশ দা 50-এ কত? 42। 82 পেয়ে গেলে আর কি চাই? এদের পার্টি দেবে কিন্তু শুটিং এর পরে। হ্যাঁ, তুমি খাওয়াচ্ছ তাহলে। জোরে হাততালি ধরদার জন্য। এবার আসছে আর দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে আসছে নিত্যাশ্রী ঘোষ। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, নিত্যাশ্রীর নিত্য কথা করিব বর্ণন। আবার আমি এসে গেছি করতে হাসি মজা, আমার ঘরে এখন আছে চোখ হাসানোর বোঝা। ক্লাসে স্যার সেদিন আমাদের সবাইকে জিজ্ঞেস করলেন, বলো তো বাচ্চারা, মন খারাপ থাকলে তোমরা কি করো? আমি বললাম, স্যার আমি তো মন্দিরে চলে যাই। বেশ ভালো, তো ওখানে গিয়ে কি করো? মেডিটেশন? আরে না না, আমি গিয়ে জুতো চপ্পল সব মিক্স করে দিই, সবাই খুঁজতে থাকে, ওদের চিন্তা দেখে আমার মন ভালো হয়ে যায়। সেদিন মা আমাকে বলছে, মিষ্টু দুপুরের ওষুধটা এখনো খাসনি কেন? এই তো খাচ্ছি মা। দুপুরের ওষুধ কে রাতে খেলে হবে? মা পেট কে জানে তো দুপুর না রাত? সেদিন বাবা আমাকে বলছে, মিষ্টু সবসময় বেশি কিছু আশা করবে না, যেটা পাবে তাতেই খুশি থাকবে। আচ্ছা বাবা, এই কথাটাই আমার রেজাল্টের সময় তোমাদের মনে থাকে না? বাবার এক বন্ধু সেদিন আমাদের বাড়িতে এলেন, তো বাবা বাড়িতে নেই। এই দেখে তো তিনি আবার আমার ভাইয়ের সঙ্গে গল্প করতে লাগলেন। বাবু তুমি কি পড়ো? আমি হাফ প্যান্ট পরি। তা মানে কোথায় পড়ো? কেন? ডাইপারে উপরে পরি। ফেসবুকে কমেন্ট বাড়ানোর ট্রিক, ক্যাপশনে 2-3টে বানান, ইচ্ছা করাই ভুল লিখবেন, কয়েকজন তো কারেকশন করতে এমনিতেই চলে আসবে। ডায়েট আর পড়াশোনা এগুলো শুরু করার সবচেয়ে বেস্ট দিন কোনটা? কোনটা? কাল। আমাদের বাড়িতে টোটাল 3টে রিমোট, টিভি রিমোট, এসি রিমোট, আর 3 নম্বরটা সবচেয়ে স্পেশাল, মা কন্ট্রোল রিমোট। নাম আমি। মিষ্টু ঘুম থেকে ওঠো, আমি উঠে পড়ি। মিষ্টু পড়তে বসো, বসে যাই। মিষ্টু হোমওয়ার্ক করো, আমি করে নি, কারণ না করলেই ভলিউম ফুল হতে থাকে। সেদিন আমার প্রাইভেট টিউশন স্যার আমার বাবাকে ডেকে বললেন, ঘোষ বাবু আপনার মেয়ের পড়াশোনা তো দারুণ চলছে, মনে হচ্ছে আর্যভট্ট জিরোর আবিষ্কার করেছেন আপনার মেয়ের জন্য। সেদিন আমি আমার এক বন্ধুর ছবি তুলে দিলাম। বন্ধু ছবিটা দেখেই বলল, একমাত্র ছবি তুললি, তা আমার পিছনে কুকুর, আমি এখন ফেসবুকে পোস্ট করব কি করে? কোনো টেনশন নেই রে, শুধু ক্যাপশনে লিখে দিবি সামনেরটাই আমি। সেদিন এক সাধু বাবা, বাবু তুমি স্বর্গ পাবে, যাও বাড়ি থেকে আমার জন্য কিছু দক্ষিণা নিয়ে এসো। স্বর্গ পাবো? তাই নাকি?
তো সাধু বাবা, দক্ষিণেতে আমি তোমাকে পুরো কলকাতা শহরটাই দিয়ে দিলাম। সাধু বাবা তো রেগে ফায়ার। কলকাতা ওটা কি তোমার বাবা যে তুমি আমাকে দিয়ে দিলে? আমিও বলে দিলাম। তো স্বর্গ ওটাও কি আপনার পৈতৃক সম্পত্তি যে আপনি ফ্লট বিলিয়ে বেড়াচ্ছেন? সেদিন বাবার মোবাইলটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। বাবার সঙ্গে সঙ্গে বলে উঠলো, এক সময় ছিল যখন মোবাইল হাত থেকে পড়ে গেলে শুধুমাত্র ব্যাটারি বেরিয়ে আসতো, আর এখন কলিজা, লিভার, হার্ট, কিডনি সব বেরিয়ে আসে। সন্দীপদা কি বলবে? পকেট সাইজ ডাইনামাইট। লুডুর পুট হয় না? হ্যাঁ। ওরে বাবা রে, কি ভালো রে, কি ভালো, খুব ভালো, দেখা খুব করে ভালো। যাও, 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 যাও। মিমি, নিত্যশ্রী, ব্যাপারটা তো বেশ ভালোই। এই যে স্টাইলটা একটু বেশ এরকম ব্যাপারটা আমার কিন্তু খুব ভালোই লেগেছে। গ্রুমারদেরকেও বলবো সেটাতে ওকেও হেল্প করতে, যে কোথায় পাঞ্চে, কোথায় কোন ইমোশনে আরেকটু সেটাকে ডেভেলপ করতে পারো সেদিকে একটু নজর দিও। মিমি 50-এ কত দেবে তুমি নিতাশ্রীকে? 47। 47? সৌম আঙ্কেল না, সৌমদা আঙ্কেল যাকে ডাকবে তুমি, এই যে দেখো, দেখতে পাচ্ছ ওনাকে। ওকে, বলো বলো, অম্বরীশ আঙ্কেল। অম্বরীশ আঙ্কেল। মিমিদি সৌমদা বলে দাও। না, এটা বলো, ঠিক আছে, অম্বরীশ। খুব ভালো, কোনো তুলনাই হয় না। আর ওকে আলাদা করে কিছু বলবো না, কারণ ওকে বললেও ইমপ্রুভ করবে, না বললেও ইমপ্রুভ করবে, প্রত্যেকদিন ইমপ্রুভ করবে। ও বেটারমেন্টের দিকেই যাচ্ছে। এখন অবধি হাইয়েস্ট স্কোর আমি ওকে দিয়েছি 48, ও দিয়েছে 47। থ্যাংক ইউ সো মাচ নিতাশ্রী, দেখা হচ্ছে। চল, এপিসোড একদম জমে উঠেছে। এরপর সন্দীপদা আমরা ডাকছি একজন ভেন্ট্রিলোকুইস্টকে। ওরে বাবা। হ্যাঁ, বাগুইহাটি, উত্তর 24 পরগনা থেকে সম্রাট রায়। চলে এলাম আমাদের দাদু লর্ড ডিজে কে নিয়ে। লর্ড ডিজে। দাদু কি রে, কালো চশমা পরে আছিস বলে কি দেখতে পাস না? তাদের কি শুনতে পাস না? দাদা, হ্যাঁ রে, হ্যাঁ কি বলছিস বল। বলছি তুমি একটু সাজতে পারো না? কিরকম কি একটা ধুতি এই পরে, কি আর সাজবো রে, সাজার বয়স চলে গেছে জানিস। তখন বেঁচেছিলাম একবার দাঁড়িয়ে যাবো বলে এমন সেজেছিলাম না যে বাইরে বেরোতেই সবাই ছিটকে গিয়েছিল। তার মধ্যে কতগুলো মেয়ে ছিল, আরে ধুর, লাল ধুতি দেখে সার তারা করেছিল। তারপর ওই করেই গেলাম দাঁড়ি, ওখানেও যেতেই সবাই ছিটকে গিয়েছিল। এত সেজেছিলে? না, আমাকে দেখে। কেন? আরে ধুতিটা তো ষাঁড়ের শিং থেকে আনতেই ধুলে গিয়েছিলাম। তুমি লাল ধুতির সাথে কি রঙের পাঞ্জাবি পরেছিলে? কচি কলাকাতা। আচ্ছা, হ্যাঁ, আসলে মাম কি মনে হয় জানো, আমার তোমার ষাঁড়টা তোমাকে তাড়া করতে না, তোমাকে খেতে আসছিল। শাট আপ! জানিস সেদিন একজন ইংরেজ আমাকে দেখে কি বলেছিল? বলেছিল, লর্ড দিগ্বিজয়, ইউ লুক সো বিউটিফুল লাইক এ কলা বউ। তখনকার সময় বাইজি বাড়ি যাওয়া মানে তো খুব খরচা সাপেক্ষ ছিল। তুমি ছিলে একজন সাধারণ কেরানি, তুমি কী করে এত সামর্থ্য কোলাতো তোমার? ওরে, আমি তো যেতাম জমিদারের অ্যাটেন্ডেন্ট হয়ে। জমিদার আসরে বসে যে টাকা ছুড়ে দিত, সেই টাকার থরি আনার কাছে থাকতো। আচ্ছা, তাহলে তো সে অনেক টাকা থাকতো, অনেক। মাঝে মাঝে থলি ছিঁড়ে টাকা পড়ে যেত। এরকম হতো নাকি? হতো। জমিদারের থলি থেকে টাকাগুলো আনার থলিতে এসে পড়তো। চলি, দাঁড়ো, কোথায় যাচ্ছ? বাইজি বাড়ি যাবো রে, টুনরি শুনতে। এখন এসব আসে নাকি? এসব এখন বাইজি বাড়ি আসে নাকি? নেই না। তুমি বাসের যুগে গরুর গাড়ি খোঁজ করছো। গরুর গাড়ি তো রাস্তা দিয়ে চলতো, আর তোদের যুগের দাস রাস্তা ছেড়ে ট্রাম লাইন দিয়ে চলে। হ্যাঁ, ট্রাম উঠে গেছে, ট্রাম লাইনগুলো আছে। কি? ট্রাম উঠে গেছে, ট্রাম লাইনগুলো শুধু আছে। এর থেকে কি বুঝলি সৌম্য? কি?
পুরনো স্মৃতি যেমন মনে দাগ কেটে যায়, ঠিক তেমনই ট্রানের স্মৃতি কলকাতার রাস্তায় লাইন কেটে যায়। একটা গন্ধ পাচ্ছি, কি পারফিউম বলো তো? হ্যাঁ, আতর রে আতর। তোর দিদা এই আতরের গন্ধেই তো ওনাকে ছাড়তে চাইতো না, যতক্ষণ না মন ধরে যেত। ওহো, আহা, বিয়ের পরও ছাড়তে চাইতো না যতক্ষণ না গালাগালি দিয়ে মনের ঝাল মেটাতো। আচ্ছা, তোমার কি আতরের খুব শখ ছিল, তাই না? খুব। তবে কি জানিস, আমার সব শখ পরের দিকে তোর দিদার হয়ে গিয়েছিল। এটাই তো ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, ওই ভালোবাসার মানেই তো শখ শখ আমার চুষে নিয়েছিল। কি? তোর দিদার নাম ছিল দয়াময়ী, কিন্তু আসলে ছিল একটা ড্রাকুলা। মাঝে মাঝে না নিজেকে টাইপরাইটার মনে হয়, জানিস কেন? কালি আনার মধ্যে, কাগজ আনার মধ্যে, কিগুলো আনার, কিন্তু টাইপ করতো তোর দিদা। টাইপরাইটার থেকে মনে পড়লো, তোমার সময় তো টাইপরাইটারে খুব চল ছিল, তাই না? খুব। জানিস, একজন ইংরেজকে আমাদের অফিসের অনুষ্ঠানে আমন্ত্রণ করানোর জন্য ইংলিশে একটা যে লেটার লিখতে হয়েছিল না, সবাই তোরে ছিটকে গিয়েছিল। তাই তাই, হ্যাঁ। একটু বড় না, কি লিখেছিলে শুনবি? হ্যাঁ, তোমরা সবাই শুনবে? প্লিজ দাদু, প্লিজ। হ্যাঁ, we want to investigate you at our annual session. Investigate মানে invite. আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমন্ত্রণ করেছিলে অফিসের অনুষ্ঠানে, তাই তো? ঠিক ঠিক, পরেরটা শোন। We reject you at our annual session. মানে রিকোয়েস্ট। আচ্ছা, মানে তুমি অনুরোধ করছো যাতে তোমাদের অনুষ্ঠানে যেন আসেন। ঠিক ঠিক, পরেরটা শোন। Don't forget to break your Wi-Fi at our annual session. Wi-Fi মানে বউ। আচ্ছা, মানে উনি যেন বউকে আনতে ভুলে না যান। দাদু, আমি ইংলিশে বড্ড কাঁচা গো, আমাকে এত কঠিন কঠিন ইংলিশ বলো না। আরে, আমি তো ইংলিশ বাংলা মিলিয়ে একটা কবিতাও লিখেছি, শুনবি? না না, আজকে শুনবো না। শোন শোন, ঠিক আছে শোন। পারলাম না যেতে টু হেভেন, জমানো যত ইচ্ছে গেল মিক্সড আপ ইন ধুলো, নয় কোথায় যাবো? লাইক দিস ঘুরে দাঁড়াবো। টেল মি সামওয়ান, টেল মি, মানুষ হয়ে কি আবার জন্মাই আমি? একটু ডিসকাস করিনি মানুষ হয়ে জন্মাবেন কিনা, পরের বার এসে না এই বাকিগুলো ডিসকাস করবো। অম্বরীশ, তোমার মধ্যে একটা স্মার্টনেস আছে, তুমি ভেন্ট্রিকুলিজম খুব ভালো করো। তোমার ভেন্ট্রিকুলিজমের বৈশিষ্ট্য যেটা, তোমার আর তোমার পুতুলের চরিত্রগত বৈশিষ্ট্যটা পুরো আলাদা, কণ্ঠস্বর অনেকটাই আলাদা, যেটা চট করে দেখা যায় না। কিন্তু তুমি প্রিপেয়ার্ড নও ঠিক মতো, অনেক জায়গায় তুমি হোঁচট খেয়েছো, যেটা করার দিন কিন্তু শেষ। প্রথম পারফরমেন্সে ওটা আমরা মেনে নিয়েছিলাম, যেহেতু প্রথম ছিল, কিন্তু আশা করবো এখন তো তুমি সমস্তটা রেডি করে আসবে। আর তোমার যে ওই আটটা, ওটা নিয়ে কিছু বলার নেই, ওটাই তুমি 100, কিন্তু এই পারফরমেন্সের জায়গা থেকে আমি তোমায় 41 দিই। মিমি, আজকে সম্রাট মজাটা একটু কমই হয়েছে, তো মজাটার দিকে একটু নজর দিতে হবে। বাকি সব অম্বরীশদা বলে দিয়েছেন, সেগুলোকেই পারফেক্ট করো। মিমি, তুমি সম্রাটকে কত দেবে কনসার্টে? আমি দেবো হচ্ছে 40। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি পরের পার্টিসিপেন্টকে। বরানগর, উত্তর 24 পরগনা থেকে ম্যাজিক অরিন্দম। নমস্কার, আমি সৌম্যটাকে হাজিরা দিতে আবার হাজির হয়ে গেছি অরিন্দম আপনাদের সামনে। আরে, জানি না আপনাদের মনে আমি জায়গা তৈরি করতে পারবো কি না, তবে চেষ্টা করব। ওই একটা গান আছে না, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। তবে বিশ্বাস করুন, কোনারক, অজন্তা, পুরুলিয়া ঘুরে এসে বাঙালিরা যেভাবে পাথরের নাম লিখে এসছে, আমার মনে হয় তাতে পাথরের যা হয়ে যাক, নামের কিচ্ছু হবে না। দেখা তোর জন্য
আমার নাম কিন্তু কাগজে লিখলে সে কাগজ ছিঁড়ে যাওয়ার বদলে আরো দামি হয়ে যায়। কি ভাবছি আমি নিজেকে কেউ কাটা ভাবছি? মোটেও না। দাঁড়ান কেসটা কি দেখাচ্ছি। তবে এই কাগজের কথা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার বাবার সাথে একদিন আমার হেভি ক্যাচাল হয়েছে। ক্যাচাল হওয়ার পর আমি বাবাকে বললাম একটা কাগজে লিখে যে কাল সকাল 6:30টায় আমার ডেকে দিও, আমার কাজ আছে। পরের দিন সকাল 12টার সময় ধরপর করে উঠে বালিশের নিচে দেখি একটা চিরকুট। তাতে কি লেখা আছে জানেন? 6:30 বেজে গেছে, উঠে পড়। আসলে আমার বাবার সাথে আমার সম্পর্কটা অনেকটা নাট আর বোল্টের মতো। যতই একসাথে থাকার কথা হোক কিছুতেই থাকতে পারি না। বিশ্বাস হচ্ছে না তো? আমি দেখাচ্ছি। বোম আর মোমবাতি নিজে থেকে ক্ষতি করে না যদি না আপনি তার মাথায় আগুন ধরিয়ে দেন। বিয়ের আগে আমি আমার বউ একটা ডেটে গেছি। তো বউ হঠাৎ করে এসে আমাকে বলল, এই শোনো না অরিন্দম, আমার পার্সটা কোথাও হারিয়ে গেছে। আমি বললাম এত টেনশন করছো কেন, আমি দেখে নেব। বলছে না বুঝতে পারছো না, আমার এক্ষুনি 2000 টাকা লাগবে। আমি বললাম আরে বাবা এত কিন্তু বোধ করছো কেন, আমি তোমায় টাকা দেবো, এই নাও 20 টাকা, অটো করে বাড়ি যাও, 2000 টাকা নিয়ে চলে আসো। বউ গেল উদুম খেপে, আমাকে বলো না ওইসব চলবে না, আমার যেখান থেকে পার্সটা জোগাড় করে নিয়ে আসো। ওই পার্স জোগাড় করতে গিয়ে কি পেয়েছি জানেন? দেখাচ্ছি। একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছি, সেটাও লেডিস পার্স, কিন্তু ওই অদ্ভুত, যার বাইরের কালারটা এরকম একটা প্রিন্টেড আর ভেতরে রেড। কিন্তু যদি এটাকে এরকম উল্টে দেওয়া যায় তাহলে মজার ব্যাপার হয়, আবার কালার চেঞ্জ হয়ে যায়। ভেতরে কালারটা একরকম হয়ে যায়, বাইরের কালারটা একরকম হয়। আবার যদি এটাকে উল্টে দেওয়া যায় তাহলে অদ্ভুতের কালার চেঞ্জ হয়ে যায়, ভেতরটা হলুদ হয়ে যায়, বাইরেরটা এরকম হয়ে যায়। ব্যাগের আর কি কি কালার আছে আমি জানি না, কিন্তু আমি শুনেছি কর্ম করে যাও ফলের আশা করো না। আমি কর্ম করে যাব, দেখি তারপর কি করা যায়। একদম। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এ তো দেখছি ফলও আছে। বউকে টুপি পরানোর আজ একটা সহজ টেকনিক আপনাদের শিখিয়ে দেবো। ধরুন আপনাদের বউ বলল, কি গো কি করছো, সারাদিন তো খাচ্ছ দাচ্ছ ঘুরছো, কোনো কাজে তো আসছো না, ঘরের কোনো কাজই তো করো না শুনি। তখন আপনি কি বলবেন? কি বলবো? আপনি বলবেন, কি বলো গো, আমি না থাকলে তোমার ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে পেতে বলো? কথার টুপিতে যদি বউকে ভোলাতে না পারেন বা খুশি করতে না পারেন, আরও একটা টেকনিক আছে, আমি দেখাচ্ছি। এই খালি ব্যাগটা হচ্ছে ব্যাচেলার লাইফ, যার মধ্যে আপনি কিছুটা পরকীয়া, কিছুটা লাভ এট ফার্স্ট সাইট, কিছুটা গভীর, কিছুটা মধ্যবিত্ত,
কিছুটা খুশি, কিছুটা খামচি আর ভাঙচি, সবই রাখলেন। হ্যাঁ। কিন্তু যেই আপনার বিয়ে হয়ে গেল, আপনার জীবনটা কি হলো জানেন? কি? ম্যাজিক অর ইন লাভ। সন্দীপ দা, কমেডি দেখতে এসে ম্যাজিক দেখে ফেললাম, এটা একটা উপরি পাওনা হলো আর কি। ভালো ভালো। ঠিক আছে। অমৃত দা, ম্যাজিকটা অবশ্যই তোমার একটা প্লাস পয়েন্ট, কিন্তু এটা তো ম্যাজিক শো নয়, এটা তো স্ট্যান্ড আপ কমেডি শো। এখানে তোমার কমেডিগুলো হচ্ছে ইয়ের জন্য, মানে তুমি ম্যাজিকগুলোকে অবলম্বন করে একটা করে কমেডি খুঁজে বার করছো, তা না, তার উল্টোটা হতে হবে, তোমার কমেডিকে সাপোর্ট করবে তোমার ম্যাজিক। অমৃত দা 50-এ তুমি ম্যাজিক অরিন্দমকে কত দেবে? 40 দিই। 40। মিমি, আমি বলবো যে একটু চোখটা যদি খুবই নিচের দিকে তাকিয়ে মানে আই কন্ট্যাক্ট করলে ভালো হয়, সেটা অডিয়েন্সের দিকে হোক বা আমাদের দিকে হোক। কারণ যখনই চোখটা নিচের দিকে যাচ্ছে আমরাও এক্সপেকটেশনে ভাবছি যে কিছু একটা মাথা তুলিয়ে কিছু একটা বড় কিছু হবে। তো আসলে তুমি যে ভাইবটা দেবে আমরা তো সেই অনুযায়ী চলছি। তো এটা একটুখানি তোমাকেই দেখতে হবে যে তুমি কিভাবে অডিয়েন্সকে কিভাবে তুমি তোমার দিকে টানবে। মিমি 50-তে? আমিও 40 দেব। 40, 80 ইজ নট ব্যাড, ভালো, ঠিক আছে, তাই না সন্দীপ দা? হ্যাঁ হ্যাঁ, এগিয়ে যেতে হবে। তোমার চলটা দেখা হলো। আমরা একদম পর্বের শেষে চলে এসেছি। এই এপিসোডের শেষ পারফর্মার মচলন্দপুর উত্তর 24 পরগনা থেকে পর্ণামিতা দাস। দেখুন, আমি সারা জীবন আমার হাইটের জন্য ভীষণ বুলি হচ্ছি। হ্যাঁ। আর স্কুলে তো আর অত বডি পজিটিভিটি থাকে না। হ্যাঁ। স্কুলে সবাই কালোকে কালুয়া বলে, মোটাকে মোটকু বলে, আর আমাকে বলে বাটকুল। ইংরেজি ক্লাস ম্যাডাম আমাদের প্রশ্ন করছে, বলো তো টেন্স কয় প্রকার কি কি? আমি পেছনের বেঞ্চ থেকে হাত তুলে দাঁড়িয়ে বললাম, ম্যাডাম টেন্স 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ম্যাডাম বলছে দাঁড়িয়ে বল। আমি তো দাঁড়িয়েই আছি। প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান সিনেমা সুন্দরী লম্বা ফর্সা হিরোইনের পাশে যে বেটে মোটা চোখ কুতকুতে বান্ধবীটা থাকে, ওইটা আমি। আমি এত বেটে এত বেটে এত বেটে যে আমার খাট থেকে নামতে মই লাগে। আমি এত বেটে এত বেটে এত বেটে যে ফুটপাথে উঠি। আমি বেশিরভাগ সময় কোন কালারের জামা পরবো সেটা নিয়ে কনফিউজড হয়ে যায়। কারণ যেদিন যেদিন আমি কমলা রঙের শাড়ি পরি সেদিন মনে হয় গ্লাসের মধ্যে অরেঞ্জ জুস ঘুরে বেড়াচ্ছে। যেদিন যেদিন আমি কালো জিন্স আর লাল টপ পরি মনে হয় রাস্তা দিয়ে ক্যাপসুল হেঁটে যাচ্ছে। একবার সাহস করে একটা লাল ড্রেস পরেছিলাম, আর একটু হলে আমাকে সিলিন্ডার ভেবে তুলে নিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে রাস্তায় জল জমলে আমাকে কেউ জিজ্ঞেস করে না, কিরে তোদের বাড়ি কতটা জল জমলো? কেন জানো? কেন? কেন? আমার কোমর মানে অন্যদের গোড়ালি। আমি এত বেটে এত বেটে এত বেটে যে আমাকে মাপার জন্য ফিতে লাগে না, চার্জারের তার দিয়েই কাজ হয়ে যায়। দেখুন, এমনিতে বেটে মেয়েরা খুব লক্ষ্মীমন্ত হয়। কেন বলুন তো? কেন? হাত থেকে কাচের থালাবাটি পড়ে গেলেও ভাঙে না। এমনিতে বেটে মানুষরা খুব ভালো। কেন বলুন তো? কেন? কারণ বিপদ যত ছোট হবে ততই ভালো। মিমি, পরমিতা, আমি আজকে আরো কিছু আশা করেছিলাম তোমার থেকে। একটু নার্ভাস ছিলে কেন? হ্যাঁ, মানে শেষের দিকে একটু নার্ভাস। নার্ভাস থাকলে তো সেটা চোখে মুখে ধরা পড়ে যাচ্ছে, আর তোমার কাজ হচ্ছে হাসানো। তাই তুমি যদি নার্ভাস থাকো আমরাও মানে অস্থির হয়ে যাচ্ছি আর কি। মানে অস্থির হয়ে যাচ্ছি মানে বলতে চাই যে যেহেতু হাসতে চাই তাই আশাটা রয়েছে যে হাসবো এবার, কিন্তু হাসছি না। তা আমার মনে হচ্ছে যে জোকসগুলোর দিকে আরেকটু নজর দিতে হবে। আর টেল ড্রপ হচ্ছে। কত মিমি? 50-এ 40। 40। সন্দীপ দা, জোকসগুলো আরেকটু মানে উপাদেয় হলে ভালো লাগতো।
আমার কাছে একটু অ্যাভারেজ লেগেছে ব্যাপারটা, ঠিক আছে, বাট ইমপ্রুভ করার এভরি পসিবিলিটি আছে। আরো বেটার হ্যাঁ, প্রথম দিনের তুলনায় আজকের পারফরমেন্স খারাপ হয়েছে, কন্টেন্টও বেশ খারাপ। আজকে তোমাকে আমি 40 দিচ্ছি, কিন্তু যেহেতু এটা প্রথমবার মার্কস দিচ্ছি, এরপরে কিন্তু এই মার্কসটা ডেফিনেটলি কমবে। তাহলে তুমি পেলে 80। বাহ, এটা সহজেই করে ফেলেছো। নমিতা আকবর যাও, ছেড়ে দিয়ে যাও, পরে বাজাও। 100-র মধ্যে দেবাশিস দণ্ড পেয়েছেন 90, সুনীল ধর পেয়েছেন 86, নিত্যাশ্রী ঘোষ পেয়েছেন 95, সম্রাট রায় 81, অরিন্দম কর্মকার পেয়েছেন 80, পর্ণামিতা দাস 80। চলে এলাম আমরা একদম এপিসোডের শেষে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফ্রম দ্য টিম অফ কেয়ার অফ কমেডি। তোমার এখানে এসে কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। আমার মানে এইরকম জাজেদের সঙ্গে বসার অভিজ্ঞতা আমার এই প্রথম, বাট আই হ্যাভ এনজয়েড আ লট। মানে যে আমাকে এইরকম একটা প্ল্যাটফর্মে ইনভাইট করা হয়েছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। না থ্যাংক ইউ সন্দীপ দা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা দেখলাম গ্রুপ এ এর পার্টিসিপেন্টদের পারফরমেন্স, পরের পর্বে আমরা দেখব গ্রুপ বি এর পার্টিসিপেন্টদের পারফরমেন্স। কিন্তু যাওয়ার আগে চার্লি চ্যাপলিন, শেষ করব তার একটা কথা দিয়ে। তিনি বলেছিলেন, লাইফ ইজ আ ট্র্যাজেডি when seen in a close-up, but a comedy when you see it in a long shot. দেখতে থাকুন ডিডি বাংলায় আপনাদের ফেভারিট শো, কমেডি শো, কেয়ার অফ কমেডি। পুকুরের মধ্যে ব্যাঙ থাকে, তো সেই ব্যাঙের ইচ্ছা হয়েছে আমি অ পড়ব। ভাই দেখে কবিতা লিখে দিন না। কবিতা? হ্যাঁ, লিখে দিন না। এই দিন না, এই দিন না, দিন না, দিন না। আমি তো উঠে দাঁড়িয়ে গুরুদেব হঠাৎ করে বলে উঠল, ধনুষ্ক গুণতিলক ধনঞ্জয় করুণা রত্ন মধুসূদন দীনেশা। ইয়ার অর্থ কি গুরুদেব বটে? জীবনে সব কথাকে এত গম্ভীরতার সাথে গ্রহণ করা আবশ্যক না। এইটা কোনো শ্লোক না, এইটা হলো শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়দের নাম। বলিস কি রে, মানে তো খুব সোজা। একটা ভূত ব্রহ্মদৈত্য, গোভূত একটা, শাকচুন্নি 3টে গেল, পেতনি একটা 4। একটা পয়েন্ট আমিও ছেড়েছি, নাম্বারটার মধ্যে 2। রঘু বললে ছাড়লি কেন, আর একটা তো তুই। বস করে জ্ঞান জ্ঞান, কাজ গাদা গুচ্ছে, মুখখানা দিন রাত, জিভে স্বাদ উঠছে। জীবন সার্কাসে ট্রাফিসের খেলাতে, দিবি হাই সুখ নাই ইএমআই ঠেলাতে। একটাই আছে এর মোক্ষম রেমেডি। কেয়ার অফ কমেডি, 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 কেয়ার অফ কমেডি। কমেডি তার আবার কে? আরে মগজেতে ঘুরপাক, দিলবিল চিন্তা, সপ্তাহে একদিন আমাদেরই দিনটা। আরে করে প্রাণ খুলে হেসে নিন, ফুর্তির জোয়ারেতে একটুকু ভেসে নিন। মন ভালো হতে চায়, একটাই রেমেডি, বুঝলে? কেয়ার অফ কমেডি, কেয়ার অফ কমেডি, কেয়ার অফ কমেডি, the care of comedy, care of comedy, care of comedy, care of comedy, care of comedy.